সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শিক্ষার্থীবৃন্দ, আমি জানি তোমরা সবাই নতুন নতুন ক্লাসে উঠেছ, কিন্তু তোমরা তোমাদের শ্রেণীকক্ষে এসে ক্লাস করতে পারছো না, বা আমরাও তোমাদেরকে শ্রেণীকক্ষে যেয়ে তোমাদের সাথে ক্লাস নিতে পারছি না। এটা আমাদের জন্য এবং তোমাদের জন্য খুবই একটি দুঃখজনক। কিন্তু তারপরেও আমরা যে এখনও সবাই সুস্থ রয়েছি, এই করোনাকালীন সময়ে যে আমরা সবাই সুস্থ রয়েছি, সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি। তো শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি নিয়ে আলোচনা করব। তার আগে আমি আমার পরিচয়টি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আমি তানজিনা নাসরিন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেহেতু ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে উঠেছ, তাই আজ আমরা এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটির একদম প্রথম যে অধ্যায়, সেই প্রথম অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আজকে আমাদের আলোচনার বিষয় অধ্যায় 1। অধ্যায়ের নাম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। তো এই স্বাধীনতা সংগ্রাম বা আমাদের এই মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে কিন্তু আমরা সবাই কম বেশি জানি। ইতিপূর্বে তোমরা যে ক্লাসগুলোতে পড়েছো, বা ক্লাস 5 বা ক্লাস 6এও কিন্তু তোমরা এই মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছো এবং পড়েছো। তারপরও আমরা এখন জানবো একটু বিস্তরভাবে, বা আরো একটু বৃহৎভাবে আমরা এই সম্পর্কে জানবো। তো তার আগে দেখো, আমরা একটু আলোচনা করে নিই। স্বাধীন বাংলাদেশের জন্ম বাঙালির জীবনের কি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। যদি আমরা আজকে স্বাধীন বাংলাদেশে না থাকতাম, বা স্বাধীন বাংলাদেশের যদি জন্ম না হতো, তাহলে কিন্তু আমরা এতটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম না, বা আমাদের নিজস্ব ব্যক্তি স্বাধীনতা বা বাক স্বাধীনতা বলে কিচ্ছু থাকতো না। ব্রিটিশ বিরোধী আন্দোলনের পর স্বাধীন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে বাঙালিরা কি করে? পাকিস্তান রাষ্ট্রের শোষণ, অত্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সংগ্রাম ও আন্দোলন তারা চালিয়ে এসেছিল। এরই মধ্যে কি 52 ভাষা আন্দোলন, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচন, সামরিক শাসন বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন কিন্তু ছিল অন্যতম। এছাড়াও কিন্তু 1966 সালের 6 দফা আন্দোলন ছিল, ঐতিহাসিক আগরতলা মামলা, সাংস্কৃতিক স্ব-অধিকার আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান ও 70 সালের নির্বাচন কি করেছিল? বাঙালি জাতির জনগণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। আমি এতক্ষণ যাবত যেগুলো বললাম, 66 6 দফা, ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা, এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আরো বিস্তর বা বৃহৎভাবে আরো জানব। এসব আন্দোলন বা ঘটনার মধ্য দিয়ে কি হয়? পাকিস্তান বিরোধী চেতনা কি হয়েছে? বেগমান হয়েছে। আর বাঙালি জাতীয়তাবাদে কি উদ্বুদ্ধ হয়েছে মানুষ। আর যার ফলশ্রুতিতে কি হয়েছে? 1971 সালে জনগণের অংশগ্রহণের সশস্ত্র মুক্তিযুদ্ধের শুরু হয়। আর এই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে কি পেয়েছি? আমরা একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশ কিন্তু পেয়েছি। স্বাধীন ও সার্বভৌমত্ব দেশ হিসেবে কি করেছে বাংলাদেশ? তাদের যে বিজয়, সেই বিজয়টা কিন্তু অর্জন করেছে। শিক্ষার্থীরা, আমরা যে আজকে পাঠটি পড়ব, প্রথম অধ্যায়ের যে পাঠটি পড়ব, সে পাঠ শেষে আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারবো? আমরা রাষ্ট্রভাষা আন্দোলনের কারণ বর্ণনা করতে পারবো, রাষ্ট্রভাষা আন্দোলনের ঘটনা বর্ণনা করতে পারবো, রাষ্ট্রভাষা আন্দোলনটা সম্পর্কে আমরা তাৎপর্যটাও আমরা একটু বিশ্লেষণ করতে পারবো। তবে তাৎপর্যটি আমরা বিশ্লেষণ করতে পারবো, কিন্তু তার পূর্বে আমরা এই তাৎপর্য, যেহেতু বা রাষ্ট্রভাষা আন্দোলন একটি অনেক বড় বিষয়, সেহেতু আমরা চেষ্টা করব এই
সম্পর্কে আরও একটি ক্লাস নেওয়ার পরবর্তীতে। দেখো, আমরা প্রথমেই পড়ব রাষ্ট্রভাষা আন্দোলন। পাকিস্তান স্বাধীনতা লাভের পর রাষ্ট্রের নীতি আদর্শ নিয়ে বিভ্রান্ত দেখা দেয়। এ অবস্থাকে বলা হয় কি সংহতি বা একাত্মতার সংকট। হিন্দু মুসলিম দুটি পৃথক জাতি, এই দাবি কি ছিল? পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে প্রধান ছিল না? যেহেতু হিন্দু মুসলিম দুটি আলাদা জাতি, সেই ভিত্তিতেই কিন্তু 1947 সালে ভারতকে দুভাগে ভাগ করা হয়েছিল। জাতি তত্ত্বের প্রধান বক্তা মোহাম্মদ আলী জিন্না নিজেই পাকিস্তানের স্বাধীনতার কয়েকদিন পরেই গণপরিষদে বলেন, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কিংবা পাঞ্জাবি, বাঙালি, সিদ্ধি, পাখতুন পরিচয় ভুলে সকলেই এখন কি বাঙালি বা এক এক বাঙালি হতে হবে, তা কিন্তু তিনি বলেননি। তিনি বলেছেন পাকিস্তানি হতে হবে। কিন্তু এই পাকিস্তানের ঐক্যসূত্র করতে গিয়ে তারা ইসলাম ও উর্দু ভাষার উপর জোর দেয়, আর অন্যান্য ধর্ম ও ভাষা সংস্কৃতির বিরুদ্ধে তারা অবস্থান নেয়। এমনকি বাংলা ভাষার সমৃদ্ধ সাহিত্য, রবীন্দ্রনাথ, মাইকেল ও বঙ্কিমের মতো গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের প্রতি তৎকালীন পাকিস্তান সরকার কি করে? বৈরী অবস্থা গ্রহণ করে। বহু ভাষাবিদ, পণ্ডিত, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ এদেশের অগ্রণী বুদ্ধিজীবী ও সাহিত্যিকরা কি করে? বাংলা ভাষা সাহিত্যের বাঙালি সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় কি করে? এগিয়ে আসে। এ সময় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটি ভাষণে কি বলেছিলেন? আমরা হিন্দু ও মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য কি আমরা বাঙালি। এটি কোনো আদর্শের কথা নয়, এটি একটি কি বাস্তব কথা। প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙালিত্বের এমন ছাপ দিয়েছেন যে মালা, তিলক, টিকিতে কিংবা টুপি, লুঙ্গি ও দাড়িতে ঢাকবার কোনো জো নেই। পাকিস্তান স্বাধীনতার পর রাষ্ট্রভাষা কি হবে? এ নিয়ে প্রশ্ন দেখা দিলে পূর্ব পাকিস্তানের সচেতন ও শিক্ষিত নাগরিকগণ তাদের মায়ের ভাষা বাংলাকেই রাষ্ট্রভাষার মর্যাদা প্রতিষ্ঠার দাবি করেন। এটাই কিন্তু স্বাভাবিক, তাই না? আমরা যে ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যে ভাষা আমাদের মায়ের ভাষা, সে ভাষাকেই তো আমরা রাষ্ট্রভাষা হিসেবে চাবো, তাই না? এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু তারা কি করেছিল? আমাদের এই মুখের ভাষাকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন, পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। 1948 সালের মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র শিক্ষকদের সমাবেশে তিনি এ ঘোষণা দেন এবং তখন ছাত্ররা কি করে? না না ধ্বনিতে এর প্রতিবাদ জানায়। আর দেশের বিভিন্ন সাহিত্যিক, শিক্ষাবিদরাও কি করেন? এর প্রতিবাদ কিন্তু তারা জানিয়েছিলেন। দুঃখের বিষয়, মুসলিমের অনেক বাঙালি সদস্য কিন্তু আবার এর বিরোধিতা করেছিলেন। মানে হচ্ছে কি, কোন দিকে বিরোধিতা করেছিলেন? যাতে আমরা বাংলাকে রাষ্ট্রভাষা না করি, এর বিরোধিতাও কিন্তু অনেকে আবার করেছিলেন। আবার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ভাষাকে সংখ্যাগুরু বাঙালির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কি পাকিস্তানিরা। বাঙালিরা কেবল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার দাবি করেননি, কিন্তু তারা কি চেয়েছিল? যে উর্দুর পাশাপাশি যেন বাংলাকে রাষ্ট্রভাষা করা হয়ে থাকে, সেটা কিন্তু তারা চেয়েছিল। তো শিক্ষার্থীরা, আমরা এর পরবর্তী ক্লাসে এর বাকি অংশ নিয়ে আলোচনা করব এবং আমরা তখন কিন্তু ভাষা আন্দোলনের তাৎপর্যটাও নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে তোমরা যেহেতু এর পূর্বের ক্লাসগুলোতে ভাষা আন্দোলন সম্পর্কে জেনেছো, ভাষা আন্দোলন সম্পর্কে পড়েছো, এমনকি ভাষা আন্দোলন সম্পর্কে কিন্তু তোমরা পরীক্ষার খাতায়ও লিখেছো, যার জন্য আমি চাই যে তোমাদের সবার প্রত্যেকের কাছে একটা বাড়ির কাজ আমি দিব। তোমরা সবাই ভাষা আন্দোলন যে তাৎপর্য, সেটা তোমরা তোমাদের যে নিজের ভাষা, বইয়ে কিন্তু এটা রয়েছে, কিন্তু তোমরা বই দেখবে না, না দেখে তোমরা তোমাদের নিজের ভাষায় কিন্তু এটা বিশ্লেষণ করবে বা আলোচনা করবে। মানে হচ্ছে যে ভাষা আন্দোলনটার তাৎপর্যটা কি আমাদের জীবনে, ভাষা আন্দোলনের তাৎপর্যটা কি, সেই তাৎপর্যটা সম্পর্কে তোমরা সবাই একটু সুন্দরভাবে খাতায় লেখার চেষ্টা করবে এবং তোমরা যেভাবে পারো, যতটুকু পারো তোমরা তোমাদের নিজের ভাষায় কিন্তু এটা লিখবে।
যদি চাও তোমরা বইয়ের একটু সাহায্য নিতে পারো তোমরা, কিন্তু বইয়ের হুবাহু কিন্তু তোমরা বইয়ের ভাষায় লিখবে না। আমরা এর পরবর্তী ক্লাসে আমরা ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে কিন্তু তোমাদের প্রতি আমার অনুরোধ, তোমরা নিজেদের ভাষায় তোমরা লিখবে, যাতে তোমরা এই ভাষা আন্দোলনটা সম্পর্কে নিজেদের মধ্যে তোমাদের কি রিয়েলাইজেশন বা কি অনুভূতি যাতে সেটা যাতে তোমাদের বোঝা যায়। তো শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।